17 ফেব্রুয়ারি 2026 সাল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিল বিএনপির চেয়ারম্যান কার্ড বাবা জনাব তারেক রহমান। দীর্ঘ একটা রাজনৈতিক পট পরিবর্তনের পর সাধারণ মানুষের প্রত্যাশার জায়গা ছিল আকাশচুম্বী। তারা ভেবেছিল নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে অনেক পরিবর্তন হবে, কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আকাশ ভরা তারা। গত 3 মাসে বাংলাদেশের সংবাদপত্রগুলার শিরোনাম দেখলেই বোঝা যায় বাংলাদেশের অবস্থা ঠিক কোথায় গিয়ে দাঁড়িয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর চ্যালেঞ্জ ছিল পুলিশ প্রশাসনের চেইন অফ কমান্ড ফিরিয়ে আনা। তারা ফিরিয়ে এনেছে কিভাবে জানেন? দলবাজি করে, দলীয়করণ করে। পুলিশের আইজিপি যখন বলে সে জাতীয়তাবাদী আদর্শ ধারণ করে, তখন সেই পুলিশ প্রশাসন বাংলাদেশ পুলিশ থাকে। এটার বিচার করার দায়িত্ব আপনাদের উপর ছেড়ে দিলাম। বিভিন্ন মানবাধিকার সংস্থা, মানবাধিকার সংস্কৃতি ফোরাম, এসবের তথ্য মোতাবেক কেবলমাত্র এপ্রিল মাসে দেশে নারী এবং শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে 312টি। এক মাসে 312টি শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। মে মাসের প্রথম দিকে গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হচ্ছে শুধুমাত্র রাজধানী ঢাকাতে সক্রিয় আছে 148 জন সশস্ত্র সন্ত্রাসী এবং চাঁদাবাজ। এদের বেশিরভাগ বিএনপির রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত এবং এদের পৃষ্ঠপোষকতা করে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। প্রত্যেকের কম বেশি সম্পৃক্ততা আছে। নতুন সরকার যখন দায়িত্ব নেয় তখন প্রথম 100 দিনকে বলা হয় তাদের হানিমুন পিরিয়ড। 100 দিন ক্ষমতায় থাকার পর তারেক রহমান এবং বিএনপি বলছে তারা ঠিক মতো ক্ষমতায় বসতেই পারেনি, প্রশাসনিক এবং আমলাতান্ত্রিক সকল জায়গায় তাদের নিজেদের লোক বসাতেই পারেনি, সুতরাং ঠিকভাবে কিভাবে কাজ করবে? সম্ভব তো না। আজ থেকে 2 সপ্তাহ আগে এই সরকার অর্থাৎ বিএনপি সরকার বলেছিল তাদের সরকার এখনো শিশুর পর্যায়ে আছে, সুতরাং শিশুর কাছে এত কিছু প্রত্যাশা আপনারা করবেন না। কিন্তু এই বিএনপি নির্লজ্জের মতো বিডিআর বিদ্রোহের জন্য আওয়ামী লীগ সরকারকে দোষারোপ করে। আওয়ামী লীগ নাকি ষড়যন্ত্র করে বিডিআর বিদ্রোহ ঘটিয়েছিল, বিডিআর হত্যাকাণ্ড করেছিল। সব ছিল আওয়ামী লীগ এবং ভারতের সুনিপুণ মহাপরিকল্পনা। অথচ বিডিআর বিদ্রোহের সময় আওয়ামী লীগ সরকারের বয়স ছিল মাত্র 50 দিন। 50 দিনের ব্যবধানে সামরিক বাহিনী, আমলাতন্ত্র, গোয়েন্দা সংস্থা এইসবের কোনোটাতে কি নিয়ন্ত্রণ নিতে পেরেছিল কিনা? বিএনপি যদি 100 দিনের শিশু হিসেবে দাবি করে তাদের সরকারকে, সেক্ষেত্রে 50 দিনের ব্যবধানে আওয়ামী লীগ কিভাবে কিশোর হয়েছিল? সদ্য ক্ষমতায় বসা একটা দল এরকম ঘটনা কিভাবে ঘটায়, এইটা বোঝার জন্য বড় কোনো কিছু লাগে না, একটা কমন সেন্স, নর্মাল একটা কমন সেন্স লাগে। কিন্তু বাংলাদেশের একটা বিশাল অংশের মানুষ, বিশেষ করে জামাতিরা, এই মানসিক রোগীরা বারবার বিডিআর হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দোষারোপ করে। 50 দিনের ব্যবধানে কিভাবে একটা সরকার এত বড় একটা হঠকারী সিদ্ধান্ত নেবে? প্রমাণ করতে পেরেছে? পারে নাই, পারবেও না, কারণ বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছিল বিএনপি আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য। দ্যাটস ইট। আসেন আমাদের কার্ড বাবা জনাব তারেক রহমানের 100 দিনের অবদান তুলে ধরি। 2026 সালের মার্চ এবং এপ্রিল মাসে সংবাদপত্রের দিকে তাকালে একটা ভয়ঙ্কর ট্রেন্ড আমরা দেখতে পাই, সেটা হলো অজ্ঞাত লাশ উদ্ধার। শুধুমাত্র মার্চ মাসে 53টি এবং এপ্রিল মাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে 56টি অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ। এটাই হলো বিএনপির 100 দিনের প্রথম সফলতা। অপরাধের প্রমাণ পুরোপুরি মুছে ফেলার জন্য ভুক্তভোগীকে প্রত্যন্ত এলাকায় এবং নদীতে ফেলে যাওয়ার যে সুসংগঠিত আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ, এটা কে করে জানেন? এটা করে বিএনপির নেতারা। বিএনপির প্রত্যক্ষ মদদে এগুলা হচ্ছে বাংলাদেশে। মে মাসের শুরুতে গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের 5 জনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা কি গ্রেফতার হয়েছে? হয় নাই। গণহত্যাকাণ্ডের ঘটনা প্রতিনিয়ত দেখছে বাংলাদেশের মানুষ, যেমনটা দেখেছিল সেই 2001 থেকে 2006 সাল ঢাকার পল্লবীতে মাত্র 8 বছর বয়সের শিশু রামিসা ধর্ষিত হলো, এরপর হত্যাকাণ্ডের শিকার হলো, এবং যে ধর্ষণ করলো সে স্বেচ্ছাসেবক দলের নেতা, বিএনপির ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলের রাজনীতি করে। এই ঘটনার পর দেশ জুড়ে একটা ক্ষোভের সৃষ্টি হয়। তখন পুলিশ এটাকে সামাল দিতে না পেরে দ্রুত গতিতে কাজ করার চেষ্টা চালাচ্ছে। তারেক রহমান নাটক মঞ্চায়ন করার জন্য রামিসার বাসায় গিয়েছিল। সেখানে বাংলাদেশের মানুষ তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনকে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে। এইটা তারা প্রাপ্য। মাত্র শুরু হয়েছে, 100 দিনেই ভুয়া ভুয়া স্লোগান শুনেছে। তাহলে 1 বছর পর কি হবে এটা আপনারা বিবেচনা করেন। মজার বিষয় হলো ইন্টারমিডিয়েট ফেল যে একটা প্রধানমন্ত্রী, এটা তো বারবার প্রমাণ করতে হবে। তারেক রহমান বিচার বিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রামিসার ধর্ষককে 1 মাসের মধ্যে ফাঁসি কার্যকর করার আগাম ঘোষণা দিয়েছে। মানে এটা কি সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের কেউ বলতে পারে? রামিসার ধর্ষকের ফাঁসি হবে নাকি যাবজ্জীবন কারাদণ্ড হবে সেটা নির্ধারণ করবে বিচার বিভাগ, আদালত।
তারেক রহমান আগাম ঘোষণা দেওয়ার কে? তিনি বলতে পারতেন যে আমরা সর্বাত্মক চেষ্টা করব, কিন্তু বিচার বিভাগের দায়িত্ব তারেক রহমান নিজের হাতে তুলে নেবে এটা আমরা বুঝি নাই। ইন্টারমিডিয়েট ফেলের যে কারিশমা, এটা জনাব তারেক রহমান বারবার দেখাচ্ছে। এটা উনি প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় কখনোই বলতে পারে না। এটা সংবিধান পরিপন্থী কথা, এটা আইন বহির্ভূত কথা। শুধুমাত্র এপ্রিল মাসে 54টি একক ধর্ষণ এবং 14টি দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে বাংলাদেশে। এটা কত বড় সামাজিক অবক্ষয় বুঝতে পারেন আপনারা? এটাই বিএনপির অবদান। মে মাসের প্রথম সপ্তাহে জাতীয় দৈনিক পত্রিকাগুলার প্রকাশিত সংবাদ এবং গোয়েন্দা প্রতিবেদন বলছে, রাজধানী ঢাকার ক্রাইম স্পটগুলোতে প্রায় 148 জন সশস্ত্র চাঁদাবাজকে নতুন করে সক্রিয় হতে দেখেছে বাংলাদেশের প্রশাসন। গোয়েন্দারা সবকিছু জানে, বুঝে, তারপরেও তারা কোনো প্রকার ব্যবস্থা নিচ্ছে না, কারণ সরকারের স্পষ্ট নির্দেশনা আছে। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশ, র্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে দেশব্যাপী চিরুনি অভিযানের একটা ঘোষণা দিয়েছে, যেটা সম্পূর্ণ নাটক। এই নাটকের একমাত্র উদ্দেশ্য ছিল ঢাকায় অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেফতার করা, এবং করেছে তারা। এটাই করেছে তারা। তাদের কাজ ছিল আওয়ামী লীগকে কিভাবে দমিয়ে রাখা যায়। অথচ মোহাম্মদপুর, আদাবর, যাত্রাবাড়ি, তেজগাঁ এই অপরাধ প্রবণ এলাকাগুলোতে প্রতিনিয়ত পেশাদার ছিনতাইকারী, চাঁদাবাজরা, গ্যাং মেম্বাররা দিব্যি দিনের আলোতে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সরকার দেখেও চোখ বন্ধ করে আছে, না দেখার ভান করছে, চোখ থাকিতে অন্ধ। বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনের পর সব থেকে বড় উদ্বেগের জায়গা ছিল সংখ্যালঘুদের নিরাপত্তা। বিএনপির অতীতের অভিজ্ঞতা থেকে সাধারণ মানুষের মনে ভয় ছিল যে সংখ্যালঘু নির্যাতন হবে, যেটা হবার তাই হয়েছে। গত 3 মাসে 50টার অধিক সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে সারা বাংলাদেশে। যদিও নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেছিলেন, ধর্মীয় পরিচয় নির্বিশেষে প্রতিটি নাগরিককে তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে, রাষ্ট্র এটা করতে বাধ্য, সরকারের প্রধান অগ্রাধিকার। কিন্তু যেই লাউ সেই কদু। 2001 থেকে 2006 বিএনপি যেভাবে সংখ্যালঘু নির্যাতন করেছে, পূর্ণিমা রানী শীলের কথা মনে আছে আপনাদের? সিরাজগঞ্জের বিএনপির 11 জন নেতা 11 বছর বয়সে একটা শিশুকে ক্রমান্বয়ে ধর্ষণ করেছে। বিশেষ করে এই যে সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়েছে, এটা জমি নিয়ে, জমি সংক্রান্ত বিষয় কেন্দ্র করে সংখ্যালঘু পরিবার হয়রানির শিকার হয়েছে মৌলবাদীদের দ্বারা, এবং তাদেরকে উচ্ছেদ করা হয়েছে, পাশাপাশি তাদের উপর মব হয়েছে। মানে চলমান ধর্ম অবমাননার দায়ে ফরিদপুরে একজন সাধু সন্ন্যাসী, একজন মাজারের খাদেমকে হত্যা করা হয়েছে। কেন? কি অবমাননা করেছে? আইন ছিল না? সরি, বিএনপির শাসনামলে কখনো কোনো আইন থাকে না, এটা আপনাদের বুঝতে হবে। আমি ভুলে গেছিলাম। সম্ভবত মে মাসের মাঝামাঝি সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন স্বীকার করে নিয়েছে, ভঙ্গুর অবস্থায় থাকা পুলিশ প্রশাসনকে পুরোপুরি পুনর্গঠন করতে কিছুটা সময় লাগছে, তবে সরকার অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল। কি জিরো টলারেন্স নীতি? বাপ রে বাপ। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে চাঁদাবাজি বন্ধের জন্য চাঁদাবাজরা মহাসড়ক এবং বিভিন্ন গরুর হাটে সিসি ক্যামেরা লাগিয়েছে। এটা আবার বাধ্যতামূলক করেছে। কিন্তু যেই রাও সেই কদু, টেম্পু স্ট্যান্ডের চাঁদাবাজরা কি কখনো পরিবর্তন করতে পারে নিজেদের? সম্ভব না। মেট্রো স্টেশন মানে বাংলাদেশের মানুষের গর্বের মেট্রো রেল, এই মেট্রো স্টেশনের নিচের ফাঁকা অংশে গরুর হাট বসাইছে যুবদল নেতা। সেই হাট বসায়া দেদারসে চাঁদাবাজি করছে। দেখেন, ভিডিও দেখেন। গরুর হাটটা এখানে বসানো উচিত না। আমরা নির্বোধের মতো এই যে গরু বাজার বসাইছি এখানে। এই হচ্ছে বিএনপির 100 দিনের বৃহত্তম অর্জনের একটা। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অস্থায়ী ক্যাম্পে ঘুরিয়ে দিয়েছে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী, যার নেতৃত্বে ছিল ইসমাইল বাহিনী। এবং অনেকেই বলছে এদের শেল্টার দাতা আমাদের শিলং সালাউদ্দিন সাহেব, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গত 100 দিনের সংবাদপত্র এবং সকল পরিসংখ্যান যদি আপনারা খেয়াল করেন, অপরাধ কিংবা চাঁদাবাজি সবকিছু চলমান। ধর্ষণ, অজ্ঞাত লাশ, গ্যাং কালচার, এইসব জটিল রূপগুলা সমাজে বৃহৎ আকারে ছড়িয়ে গেছে, এবং কি প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে বিদ্যমান আছে, যার প্রত্যেকটার সাথে সম্পৃক্ত বিএনপির নেতাকর্মীরা, জড়িত বিএনপির নেতাকর্মীরা। জঙ্গিবাদের পুনর্বাসন চলছে দ্রুত গতিতে। এছাড়া দেশ জুড়ে তীব্র জ্বালানি সংকট, লোডশেডিং এ মানুষের জীবন বিপর্যস্ত, শিল্প উৎপাদন মুখ থুবড়ে পড়েছে, অস্থিতিশীল হয়ে গেছে, শ্রমিক অসন্তোষ। এছাড়াও দেশের অর্থনীতি তো আকাশ ভরা তারা, বেকারত্বের হার দিন দিন বেড়ে যাচ্ছে, গার্মেন্টস খাতটা একেবারে ধ্বংস করে দিয়েছে। কি করে নাই? বাংলাদেশে এখন আর কোনো বায়ার নাই, বায়াররা বাংলাদেশ থেকে চলে যাচ্ছে, কারণ বাংলাদেশ অস্থিতিশীল। বাংলাদেশের গার্মেন্টস খাত হুমকির মুখে, ধ্বংসের পথে। এছাড়া স্বাস্থ্য খাত তো একদম স্বর্গে চলে গেছে। শিশু মৃত্যুর হার যেভাবে বাড়ছে, হামে প্রতিদিন শিশু মারা যাচ্ছে। এখন পর্যন্ত হিসাব অনুযায়ী প্রায় 600 শিশু হামে মারা গেছে। আক্রান্তের সংখ্যা 60,000-এর উপরে। বেসরকারি হিসাব মোতাবেক মারা গেছে প্রায় 2000 জন। এই অব্যবস্থাপনার দায় বিএনপিকে নিতে হবে না? 100 দিনে কি এগুলো নিরসন করতে পারতো না? পারে না, কারণ ওই ইচ্ছাটুকুই তো নাই। গত 100 দিনের বাস্তব পরিসংখ্যান এবং
সংবাদপত্রগুলার পাতা আপনারা উল্টান, দেখেন দিবালোকের মতো স্পষ্ট অপরাধ, ধর্ষণ, অগাধ লাশ, চাঁদাবাজি, গ্যাং কালচার, এইসব জটিল রোগ রাষ্ট্রকে ছেয়ে নিয়েছে। মুখে গণতন্ত্র আর সংস্কারের কথা বইলা পেছনের দরজা দিয়া দেশকে 2001 থেকে 2006 সালের সেই অন্ধকার এবং সন্ত্রাসের জনপদে ফিরিয়ে নিতে যা যা করা দরকার বিএনপি চমৎকার ভাবে করে ফেলেছে। ক্ষমতার যে মধুচন্দ্রিমা 100 দিন, এটা কাটার আগেই দেশটাকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার সকল আয়োজন সম্পন্ন করে ফেলেছে আমাদের তেল বাবা, আমাদের কার্ড বাবা জনাব তারেক রহমান। জাস্ট সারাংশ আপনাদের সামনে তুলে ধরলাম। এটার বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে ভিডিও লম্বা হবে প্রায় 1 ঘন্টা, তবুও শেষ করা যাবে না তাদের অপকর্ম। প্রতিদিন ঘটছে। এমন কোনো দিন ঘুম থেকে উঠে দেখেছেন যে লাশ নাই, সারা বাংলাদেশে কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নাই, কিংবা বাংলাদেশে একটা ধর্ষণ হয়নি, একটা শিশু মৃত্যুর ঘটনা ঘটেনি? দেখাতে পারবেন? সুতরাং 100 দিনেই জনাব তারেক রহমান বাংলাদেশের আকাশ ভরা তারা করে ছেড়ে দিয়েছেন, বাংলাদেশকে সহবাস করে ছেড়ে দিয়েছেন। হুমকি ধামকি দিয়ে লাভ নাই, চরিত্র এদের কখনোই বদলাবে না, এভাবেই চলবে বাংলাদেশ। আপনারা উপভোগ করতে থাকেন। ধন্যবাদ।